হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই দ্রুত জয়েন করুন। হ্যালো, সবাই জয়েন করুন। আচ্ছা, আমাদের আপনাদের কাছে সব থেকে বিরক্তিকর এবং বলা যায় রিটেন পরীক্ষার জন্য সবচেয়ে বিরক্তিকর সাবজেক্টের ক্লাসে আপনারা ক্লাস করতে আসছেন। যে সাবজেক্টে আমরা সবচেয়ে বেশি মার্ক পেতে চাই, অথচ সেই সাবজেক্টে আমরা পড়তে খুব কম চাই। রিটেন ইংরেজি অন্যান্য সাবজেক্ট পড়া যতটা সহজ, যতটা ভাল লাগে, ইংরেজি পড়তে ঠিক ততটাই কঠিন লাগবে, ততটাই খারাপ লাগবে, ততটাই বিরক্তিকর লাগবে। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ইংরেজি শিখার হচ্ছে পার্থক্য। কিন্তু আপনি যদি একটু কষ্ট করে, একটু চেষ্টা মেনে, তো আপনি যদি একটু কষ্ট করতে পারেন, আপনি বিসিএস বলেন, ব্যাংক বলেন, যে কোনো জায়গায় আপনি রিটেন ইংলিশে ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এর আগে মনে হয় 4টা বা 5টা ক্লাস নিয়েছি। প্রত্যেকটা ক্লাস আপনি দেখবেন, প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু মেসেজ থাকে। এবং আমরা বলেছি যে অনেকেই আজকে একজন বলছিলেন যে ভাই আপনি অনুবাদ ছাড়া কি অন্য কিছু পড়াবেন না। এটা একটা মিসকনসেপশন, মিসপারসেপশন আপনাদের। শুনেন, আমি অনুবাদ নিয়ে কেন কথা বলি। আমরা যখন আমাদের এটা ছিল অনুবাদ, প্র্যাকটিসিং অনুবাদ থ্রো ফ্রি হ্যান্ড রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং। খুব ভালো করে মনে রাখেন। আমার আরেকটা বেচ আছে ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন, যেখানে প্রায় 1100-র মতো ছেলে মেয়ে ভর্তি আছে। কিন্তু আপনি যেহেতু বেসিক লেভেল থেকে আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো সম্ভব হচ্ছে না সময় স্বল্পতার কারণে, যেহেতু সময়ই 2 মাস আছে, আমরা ট্রান্সলেশনের মাধ্যমে ফ্রি হ্যান্ড রাইটিং শিখছি। কিসের মাধ্যমে ভাই? ট্রান্সলেশনের মাধ্যমে। এই জন্য আমরা বলছি ট্রান্সলেশন এবং ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য আমরা 10টা নোট ফলো করব। কয়টা নোট? 10টা নোট ফলো করব। এই 10টা নোটের ভিতরে আপনার জীবনে যত অনুবাদ পাবেন, আপনার জীবনে যত ট্রান্সলেশন পাবেন, আপনার জীবনে যত ফ্রি হ্যান্ড রাইটিং পাবেন, প্রত্যেকটা জিনিসটা এই নোটের ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা জিনিসই এই নোটের ভিতরে পেয়ে যাবেন। কিন্তু ধৈর্য ধরে প্রত্যেকটা সেন্টেন্স বুঝে বুঝে লিখা, এটা খুবই বিরক্তিকর ভাই, খুবই বিরক্তিকর। এই বিরক্তিকর কাজটা যারা করতে পারবে তারা ভালো করবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, এই কারণে ফ্রি হ্যান্ড রাইটিং এখানে কেন গুরুত্ব দিচ্ছি আপনাকে বলি। আপনি যে প্যাসেজ লিখবেন, এই প্রশ্নটা অনেকেই করেছেন, এই জন্য আমরা একটু 2 মিনিট উত্তর দিচ্ছি। আপনি যে প্যাসেজ থেকে থিমেটিক কোশ্চেন লিখবেন, এবার আপনি আমাকে একটু বলেন তো ভাই, আপনি থিমেটিক কোশ্চেন কোথায় থেকে লিখবেন? প্যাসেজ থেকে তো লিখতে পারবেন না। কারণ প্যাসেজের উপরে বলা আছে ডোন্ট কপি দ্য অ্যাবাভ সেন্টেন্স ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজের কোনো সেন্টেন্স কপি করতে পারবে না, তাহলে আপনি লিখতে হবে কোথায় থেকে? এই যে ফ্রি হ্যান্ড রাইটিং এর মাধ্যমে। এই কারণে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখছি। এবার বলেন আপনি সামারি রাইটিং, সামারি রাইটিং, আপনার সামারি রাইটিং আপনার থাকে কত বলেন তো? 20 মার্ক। মিসকনসেপশন যেন না হয়, ভুল যেন ধারণা আমার প্রতি না হয়। সামারি রাইটিং এ কত থাকে ভাই? 20 মার্ক থাকে। এবং সামারি আপনি কোথায় থেকে লিখবেন? প্যাসেজ থেকে না। ওখানে তো প্যাসেজ থেকে সরাসরি কোনো লাইন দিলে আপনাকে কেটে দিবে। ম্যাক্সিমাম ছেলে মেয়ে সব থেকে কম না মার্কস পায় সামারিতে। এখানে 20 থেকে সর্বোচ্চ 3, 4, 5 প্লাস এরকম মার্ক পায় যারা উল্টাপাল্টা লিখে। আর আমরা ছোটবেলায় সামারি শিখছি কি? প্রথমে এক লাইন, প্রথমে কিছু, মাঝখানে কিছু, লাস্টের কিছু, সামারি হয়ে গেছে। বিষয়টা এরকম না। আপনি তো বিসিএস পরীক্ষা দিচ্ছেন ভাই। সুতরাং আমাদের সামারি যখন লিখবেন, তখন আপনার এই ফ্রি হ্যান্ড রাইটিং কাজে লাগছে। আপনি যখন লেটার, মানে এডিটোরিয়াল টু লেটার লিখবেন, লেটার টু এডিটোরিয়াল লিখবেন, তখন সেক্ষেত্রে আপনার কি কাজে লাগে ভাই? তখন সেক্ষেত্রে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং কাজে লাগে। তার মানে আপনার টোটাল ইংরেজিটাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশনের উপরে। আমি কি বোঝাইতে পারলাম? আপনি রচনা লিখবেন, আপনার কি সম্ভব রচনা মুখস্থ করে যাওয়া? যদি কমন করে যায়, আমরা 8টা-10টা রচনা সম্পর্কে একটা ধারণা নিয়ে যাব, 10-12টা রচনা সম্পর্কে একটা ধারণা নিয়ে যাব, পয়েন্ট গুলো করে। কিন্তু হুবহু রচনা কি মুখস্থ করে লিখা সম্ভব? এটা আমি জানি না আসলে মুখস্থ কেউ করে কিনা। কিসে কাজে লাগবে? ফ্রি হ্যান্ড রাইটিং এ। তার মানে আপনার ইংরেজি মানেই হচ্ছে, রিটেন ইংরেজি মানে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। আপনাকে লিখতে আসতে হয়। এখানে রিটেন ইংলিশ টেস্ট করা হচ্ছে। দ্যাট ইজ ওয়াই আমাদের এইখানে এই অনুবাদ প্র্যাকটিসিং থ্রু ট্রান্সলেশন, এটাকে আমরা খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি ইনশাআল্লাহ। গ্রামারের ক্লাস, প্যাসেজের ক্লাস, সবকিছু ক্লাসে হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? আমরা 10টা নোটের ভিতরে নোট 1 এবং নোট 2 এই দুটো আলোচনা করেছি গত ক্লাসটা দেখে নেবেন যারা দেখেন।
আগের ক্লাসগুলো দেখে নেবেন, আপনার বেসিক ডেভেলপমেন্ট হবে। নোট 1 এবং নোট 2, এবং এটার উপরে আমার হোমওয়ার্ক দেওয়ার তখনই কথা ছিল, কিন্তু আমার মনে ছিল না ব্যস্ততার কারণে। সন্ধ্যার পরে মনে হয় হোমওয়ার্ক দিয়েছিলাম। আমরা একটু দেখি এর সাথে আমাদের কি কি কাজ দেওয়া ছিল, আমরা একটু মিলাতে পারি কিনা। ওকে, আচ্ছা, যদি এরকম হয়, আমাদের মনে হয় এটা ছিল একটা কাজ, আমার যদি ভুল না হয়। এসব ক্ষেত্রে নারীরা অনেক সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না প্রমাণের অভাবে। এসব ক্ষেত্রে খুব ভালো করে লক্ষ্য করেন, হোমওয়ার্ক, এসব ক্ষেত্রে নারীরা অনেক সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। আইনানুগ ব্যবস্থা, আপনারা যারা আনসার লিখছেন তাদের ম্যাক্সিমামেরই হয়নি, ভুল হয়েছে। দেখেন, একটু মিলাই নেবেন। এসব ক্ষেত্রে নারীরা অনেক সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। খুব ভালো করে লক্ষ্য করেন, এটা কি নোট 2 এর হোমওয়ার্ক দিয়েছিলাম। কার নোট 2 এর হোমওয়ার্ক? নোট 2 এর হোমওয়ার্ক কি ছিল? নোট 2 এর হোমওয়ার্ক ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভার্বিয়ালস। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভার্বিয়ালস, এটা ছিল নোট কমপ্লিমেন্ট। এবং আপনি যত ইংরেজি লিখবেন, আপনি ইংরেজি লেখার ক্ষেত্রে অথবা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনের ক্ষেত্রে সবথেকে প্রচলিত পদ্ধতি হচ্ছে এটা। সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট ব্যবহার করবেন। অবজেক্ট নিয়ে আমরা গতকাল আলোচনা করেছি, প্রিপজিশন নিয়ে ব্যবহার, কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করেছি, এবং অ্যাডভার্বিয়ালস নিয়ে আলোচনা করেছি। সেন্টেন্সকে বড় করতে হয় অ্যাডভার্বিয়ালস এর মাধ্যমে। তাহলে আমরা এসব ক্ষেত্রে দেখি সাবজেক্ট খুঁজে পাই কিনা। পাচ্ছেন না, কারা বলেন তো? নারীরা। তার মানে সাবজেক্ট কি বলেন তো? উইমেন। নারীরা পারছেন না। উইমেন ক্যান নট টেক। নারীরা পারছেন না, নারীরা গ্রহণ করতে পারছেন না। তার মানে কি? গ্রহণ করতে পারা, এটা হচ্ছে আমাদের ভার্ব। গ্রহণ করতে পারা, এটা হচ্ছে ভার্ব। উইমেন ক্যান নট টেক, নারীরা গ্রহণ করতে পারছেন না। কি বলেন তো? কি গ্রহণ করতে পারছেন না? অবজেক্ট। কি গ্রহণ করতে পারছেন না? আমরা ভারতকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, কি বা এই যে অনুবাদটা লিখছি, এটা হচ্ছে 28তম বিসিএস এর অনুবাদ। 28তম বিসিএস এর অনুবাদ। আমি যা করাচ্ছি, অনুবাদ যদি আপনি না পারেন, তাহলে প্রথম রেসপন্সিবিলিটি আমার, কারণ আমি শেখাতে পারিনি। আপনি বিশ্বাস রাখেন, আপনি অনুবাদ, ফ্রি হ্যান্ড রাইটিং, আপনার কোনো সমস্যা হবে না। যদি না পারেন, প্রথম দায়িত্ব আমার, দ্বিতীয় দায়িত্ব আপনার, তাহলে আমি আপনাকে শেখাতে পারিনি। এসব ক্ষেত্রে দেখেন, উইমেন ক্যান নট টেক, নারীরা গ্রহণ করতে পারছেন না বা নারীরা গ্রহণ করতে পারে না। কি পারে না? দেখেন, আইনানুগ ব্যবস্থা, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আইনানুগ ব্যবস্থা কি বলতে? লিগ্যাল অ্যাকশন। এখন আপনি বলবেন, ভাই আমি লিগ্যাল অ্যাকশন ব্যবহার করবেন। আপনি কি ব্যবহার করবেন? আমি ব্যবহার করব লিগ্যাল স্টেপ ব্যবহার করব। কোন সমস্যা আছে? কোন সমস্যা থাকার কথা মনে রাখবেন। ফ্রি হ্যান্ড রাইটিং, এটা মনে রাখবেন। ফ্রি হ্যান্ড রাইটিং এবং অনুবাদের ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব যদি ঠিক থাকে, তাহলে আপনি অনুবাদের নাম্বার পেয়ে যাবেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি ঠিক থাকে, তাহলে আপনি অনুবাদের নাম্বার পেয়ে যাবেন। তাহলে লিগ্যাল অ্যাকশন আর লিগ্যাল স্টেপ একই কথা, আপনি সিনোনিম ব্যবহার করছেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। লিগ্যাল অ্যাকশন এবং লিগ্যাল স্টেপ একই কথা। আপনি মনে করেন এখানে আর কি লেখা যায়? লিগ্যাল স্টেপ লেখেন, লিগ্যাল মেজার লেখেন। তার মানে উইমেন ক্যান নট টেক, নারীরা গ্রহণ করতে পারছেন না লিগ্যাল অ্যাকশন, আইনানুগ ব্যবস্থা, অথবা লিগ্যাল স্টেপ, অথবা লিগ্যাল মেজার। অনেক সময় ভার্বকে প্রশ্ন করেন, কখন গ্রহণ করতে পারছেন না? অনেক সময়। অ্যাডভার্বিয়ালস। এরপরে এইসব ক্ষেত্রে, তার মানে কোথায় গ্রহণ করতে পারছেন না? এইসব ক্ষেত্রে। আরেকটা অ্যাডভার্বিয়ালস, এটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার অ্যাডভার্বিয়ালস।
তার মানে আমরা লিখে দিব কোথায়, তার মানে ইন মোস্ট টাইমস, অনেক সময়, ইন মোস্ট টাইম, অনেক সময়। কোথায় ক্ষেত্রে বলেন তো, এসব ক্ষেত্রে, ইন THIS অথবা THESE, ইন দিস ক্ষেত্রে, ক্ষেত্রে মানে হচ্ছে আপনার কি বলুন তো, কেজেস, CASES, কেজেস, ইন দিস কেজেস। এখন এই যে দিস এবং দিস লিখছি, একটা হচ্ছে দিস আর হচ্ছে দিস, এই দুইটা লিখে এই দিসটাকে কেটে দিবেন। দিসটাকে কেন কেটে দিবেন এটা বলছি, কারণ মনে রাখবেন ইংলিশে ডাবল প্লুরাল হয় কিন্তু বাংলায় ডাবল প্লুরাল হয় না। বাংলায় ডাবল প্লুরাল হয় না, ইংরেজিতে ডাবল প্লুরাল হয়। এই যে যেহেতু কেজেস আছে এই জন্য আমাদের THIS এটা না এসে THESE এটা আসবে। এখন বলতে পারবেন যে ভাই আপনি এইসব ক্ষেত্রে কেজেস লিখবেন, আপনি কি লিখবেন, ফিল্ডস লিখবেন, লেখেন। আপনি মনে করেন দেখবেন এইসব এরিনা লিখবেন, আপনি লেখেন। আপনি মনে করেন এইসব সেক্টরস লিখবেন, তো লেখেন। আপনি এইসব ফিল্ডস লিখবেন, লেখেন। আপনার যা খুশি তা লেখেন, সিনোনিম ব্যবহার করার কোনো সমস্যা না। আপনার স্ট্রোকে মাথায় যা আছে সব লেখেন। গত ক্লাসে নোট 2 তে শিখিয়েছিলাম আমরা, কি শিখেছিলাম ভাই, নোট 2 তে শিখেছিলাম অ্যাডভার্বিয়াল যদি একাধিক অ্যাডভার্বিয়াল থাকে এগুলো একসাথে ব্যবহার করা যাবে না, এটা স্ট্যান্ডার্ড হয় না। একাধিক অ্যাডভার্বিয়াল যদি থাকে তাহলে আমরা একসাথে ব্যবহার করব, একটা অ্যাডভার্বিয়াল আমরা একদম সামনে নিয়ে যাব। তার মানে যদি আমরা খুব সুন্দর করে সাজাই তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়। আমরা এক একটা নোট লিখতেছি এবং BCS থেকে, ব্যাংক থেকে প্রশ্ন নিয়ে ব্যাখ্যা দিচ্ছি, যেন আপনার আমি এই বোর্ডে, হোয়াইট বোর্ডে যে রকম প্রশ্ন করাচ্ছি সলভ, এর থেকে কঠিন প্রশ্ন পরীক্ষায় থাকবে না, আই ক্যান গ্যারান্টি ইউ। এর থেকে কি বলবো, তার মানে ইন মেনি কেজেস, ইন অনেক ক্ষেত্রে, ইন মেনি কেজেস, CASES কেজেস, অথবা ইন দিস, THESE, ইন দিস কেজেস, CASES, ইন দিস কেজেস, এইসব ক্ষেত্রে। এখানে কেজেস এর পরিবর্তে আপনি ফিল্ডস ব্যবহার করতে পারেন, সেক্টরস ব্যবহার করতে পারেন, এরিনা ব্যবহার করতে পারেন, আপনার খুশি। তারপরে এরপর কি আসবে, উইমেন, উইমেন cannot, women cannot take legal action, women cannot take legal action। কোথায় বলেন তো, অনেক সময়, in the most time। এখন আপনার মনে হয়েছে ইন দা মোস্ট টাইম আপনি ব্যবহার করবেন না, তাই আপনি লেখেন সামটাইমস। আপনার সমস্যা কি, আপনি সামটাইমস লেখেন। সামটাইমস কিসের অভাবে বলেন তো, প্রমাণের অভাবে। কিসের অভাবে, প্রমাণের অভাবে। আমাদের আরেকটা অ্যাডভার্ব আছে, আমরা তিনটা অ্যাডভার্ব পাইছি এই সেন্টেন্সে। কিসের অভাবে, প্রমাণের অভাবে। প্রমাণের অভাবে আপনি লেখেন ডিউ টু ল্যাক অফ এভিডেন্স, এভিডেন্স। এখন এভিডেন্সের জায়গায় আপনি যদি লেখেন প্রুফ, তাহলে আমার কোনো সমস্যা আছে? এভিডেন্সের জায়গায় যদি আপনি লেখেন প্রুফ, আমার কোনো সমস্যা আছে? যদি ডিউ টু এর জায়গায় আপনি লেখেন বিকজ অফ, আমার সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আবার ডিউ টু অথবা বিকজ অফ এভিডেন্স, এটা যদি আপনি প্রথম একদম নিয়ে এসে তারপরে একটা কমা দিয়ে দেন, তারপর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এটা বুঝতে পারলেন না? যদি বুঝে থাকেন তাহলে লেখেন ক্লিয়ার, যদি বুঝে থাকেন তাহলে লেখেন ক্লিয়ার দ্রুত। যদি বুঝে থাকেন লিখেন ক্লিয়ার। একটু লিখতে হবে, দ্রুত লিখতে হবে। যদি বুঝে থাকেন লিখতে হবে যে ক্লিয়ার। যারা আছেন একটু জানাতে হবে, না হলে আমার ক্লাসের আপনার অবস্থা ওইরকম হবে। ওকে, এখন নোট 1 থেকে যেটা দিছিলাম, নোট 1 থেকে বালিকার যেটা ছিল, হ্যাঁ ওটা একটু দেখি। নোট 1 থেকে কি ছিল? যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের ভিতরে ও বাইরে ব্যাপক সমালোচনা হচ্ছে,
লেখেন, দেখেন যখন বাংলাদেশের মানবাধিকার নিয়ে, যখন বাংলাদেশের মানবাধিকার নিয়ে, মানবাধিকার আপনার সাথে মিলাই নেবেন, হ্যাঁ, নিয়ে দেশের ভিতরে, দেশের ভেতর ও বাইরে, যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের ভিতরে বাইরে ব্যাপক সমালোচনা হচ্ছে, তখন পুলিশ বিভাগের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, তখন পুলিশ বিভাগের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, কমা আর কি আছে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, আসামি ও আটক ব্যক্তিদের সংখ্যা, মামলা, আসামি ও আটক ব্যক্তিদের সংখ্যা না জানানো, আটক ব্যক্তিদের সংখ্যা না জানানোর অবস্থান মোটেও গ্রহণযোগ্য নয়। না জানানোর অবস্থান, মোটেও গ্রহণযোগ্য নয়, মোটেও গ্রহণযোগ্য নয়। আপনার বিসিএস রিটেন আপনার কি মনে হয় এর থেকে বড় সেন্টেন্স বা এর থেকে কঠিন সেন্টেন্স আসে? তারপরে এটা যদি বুঝেন তাহলে আপনি অন্য কিছু বুঝবেন না কেন? খুব ভালো করে লক্ষ্য করেন, যারা এটা করছেন এটা কারোরই হয়নি। আমি যাদেরটা চেক করছি তাদের কোথাও না কোথাও ভুল হচ্ছে, আপনি একটু দেখেন তারপর আপনি মিলাই নেন। খুব ভালো করে লক্ষ্য করেন, সেন্টেন্সটা একবার খুব মনোযোগ দিয়ে পড়েন। আমি বললাম যে আমাদের এটা খুবই বিরক্তিকর একটা জিনিস, কিন্তু একটু কষ্ট করলে ভাই আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। একটু কষ্ট করলে আপনি এর ফলাফলটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। খুব ভালো করে লক্ষ্য করেন তো, তখন তাহলে আমরা হয়েন দিয়ে সেন্টেন্সটা শুরু করতে পারি। দেখেন, যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে, আচ্ছা পরিস্থিতিটা লিখিনি, পরিস্থিতি নিয়ে, যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের ভিতরে ও বাইরে ব্যাপক সমালোচনা হচ্ছে, এই যে এটা আমরা শিখবো প্যাসিভ সেন্স কিভাবে শিখতে হয়। এটা নোট, এটা কত চলে, নোট 3 চলে, তাই তো? এটা হচ্ছে নোট, আচ্ছা সরি, নোটের 1 এর কাজ করছি আমরা। এটা নোট 3 তে শিখবো অথবা 4 এ শিখবো ইনশাআল্লাহ, অথবা 5 এ শিখবো। কি হচ্ছে বলেন তো? সমালোচনা হচ্ছে। ভার্বকে যদি আপনি কি দিয়ে প্রশ্ন করেন, প্যাসিভ সেন্সে সাবজেক্ট পাওয়া যায়। সমালোচনা তো কেউ না কেউ করছে, কিন্তু কে করছে এখানে বলা নেই। সমালোচনা হচ্ছে দেশের ভিতরে বা বাইরে, সমালোচনা হচ্ছে দেশের ভিতরে বা বাইরে, কিন্তু কি হচ্ছে? সমালোচনা হচ্ছে। তার মানে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস। তখন, এই তখনের জন্য আমাদের মাঝখানে একটা কমা ব্যবহার করতে তাহলে হয়, পুলিশ বিভাগের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, আসামি ও আটক ব্যক্তির সংখ্যা না জানানোর অবস্থান মোটেও গ্রহণযোগ্য নয়, মোটেও গ্রহণযোগ্য নয়। এটা আমরা নোট 7 এ পড়বো ইনশাআল্লাহ। নোট 7 এ পড়বো যে কোনো কিছু গ্রহণযোগ্য নয়, কোথাও যদি বি ভার্ব না থাকে, যদি কোনো ক্ষেত্রে মূল ভার্ব না থাকে, সেই ক্ষেত্রে
আমাদের কি করে আনসার করতে হয়। এই সেন্টেন্সটাকে আমরা 3 ভাবে করব আমরা ইনশাআল্লাহ। একটু খাতায় লিখি তারপরে দেখা যাক। তার মানে এই পর্যন্ত আমরা আগে করি। সমালোচনা হচ্ছে যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা হচ্ছে, তার মানে কি হচ্ছে, বাংলাদেশের মানব যখন যেখানে অফ পাবেন র পাবেন এখানে অফ ব্যবহার করে ফেলবেন তাইলে হবে। এই যে এখানেও কি বলেন তো অফ, যেখানে র পাবেন সেখানে অফ ব্যবহার করে ফেলবেন তাহলে অনুবাদ করতে সুবিধা হবে। ব্যাপক সমালোচনা হচ্ছে, একটা কাজ চলতেছে কন্টিনিউয়াস টেন্স, এটা কেউ করেননি। ব্যাপক সমালোচনা হচ্ছে এটা কন্টিনিউয়াস টেন্স, নট শুধু প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ নয়। যদি এরকম থাকতো ব্যাপক সমালোচনা হয় তাহলে আসতো ইজ ক্রিটিসাইজড, কিন্তু এখানে ব্যাপক সমালোচনা হচ্ছে তার মানে প্যাসিভ ভয়েস। কি নিয়ে পরিবর্তন হচ্ছে বলেন তো, পরিস্থিতি নিয়ে। কি পরিস্থিতি নিয়ে? বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে। তার মানে আমরা এটা এভাবে লিখতে পারি, সাবজেক্টটা এইভাবে লিখি, সাবজেক্টটা এভাবে লিখি হয় যখন, সাবজেক্টটা আমরা এইভাবে লিখি, লেখেন হয়। খাতা একটু উঠান, যেভাবে লিখছি খাতা একটু উঠান, লিখেন হয় দা হিউম্যান রাইটস সিচুয়েশন। আপনি সরাসরি বাংলাদেশ ইন দেওয়ার দরকার নাই। when the human rights situation of বাংলাদেশ, সিচুয়েশন আবার ইন দিলে সুন্দর হয়, কিন্তু আপনার বোঝার সময় তো অফ লেখেন, কোনো সমস্যা নেই। আমরা বলছি অনুবাদের ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব ঠিক থাকলে অনুবাদ হয়। when the human rights situation of বাংলাদেশ, যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমাদের এতটুকু হয়ে গেছে, is being criticized, CRITIZED, is being criticized, সমালোচনা হচ্ছে, is being criticized, সমালোচনা হচ্ছে। when যখন the human rights situation of Bangladesh is being criticized widely মানে ব্যাপকভাবে, যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। এই যে তখন লেখা আছে, এই তখনের জায়গায় একটা কমা দিয়ে দেন, কমা দেওয়া মানেই তখন ব্যবহার করা। এবার দেখেন, পুলিশ বিভাগের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, আসামি ও আটক ব্যক্তিদের সংখ্যা না জানানোর অবস্থান মোটেও গ্রহণযোগ্য নয়। এটা আমরা নোট, আরেকটা নোট দিয়ে বলবো, ইট এবং দেয়ারের অনুবাদ করতে হয় কিভাবে। যখন ইট এবং দেয়ারের অনুবাদ দিয়ে করতে হয়, যখন ইট এবং দেয়ারের অনুবাদ দিয়ে করতে হয় এবং যখন কোনো ভার্ব না থাকে, তখন আমরা বি ভার্বটাকে আমরা মূল ভার্ব হিসেবে ধরে নিতে পারি, বি ভার্বটাকে মূল ভার্ব হিসেবে ধরে নেওয়া যায়। তখন তার মানে কি, এটা গ্রহণযোগ্য নয়, একদম নিচে থেকে করেন, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, এক্সসিইপি অ্যাকসেপ্টেবল, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, এটা গ্রহণযোগ্য নয়। এবার পিছন থেকে করেন, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, এটা গ্রহণযোগ্য নয়। কি গ্রহণযোগ্য নয় একটু বলেন তো, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, এটা গ্রহণযোগ্য নয়। এট অল, মোটেও গ্রহণযোগ্য নয়, মোটেও একটা শব্দ ছিল, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল এট অল, এটা মোটেও গ্রহণযোগ্য নয়। এটা একটা সেন্টেন্স হয়ে গেছে, তাই তো। এখন বাকি যে অংশটা বাকি আছে, এটার জন্য আপনি আরেকটা ক্লোজ মার্কার আনেন, দ্যাট ব্যবহার করেন, দ্যাট যে এবার আপনার আরেকটা সেন্টেন্স হয়ে গেল না, এবার টোটাল আরেকটা সেন্টেন্স হয়ে গেল, দ্যাট দিয়ে আপনি আরেকটা সেন্টেন্স করে ফেলছেন। এবার আরেকটা সাবজেক্ট বানান, সাবজেক্ট কোথায় আছে বলেন তো, সাবজেক্ট কি আছে, আমাদের কে প্রকাশ করবে না বলেন তো, পুলিশ বিভাগ প্রকাশ করবে না, পুলিশ বিভাগ প্রকাশ করবে না, কিসের সংখ্যা, এই যেগুলো সংখ্যা। তারপরে কে প্রকাশ করবে না, পুলিশ বিভাগ প্রকাশ করবে না। দা পুলিশ ডিপার্টমেন্ট, POLIC, পুলিশ ডিপার্টমেন্ট, DEPARTMENT, দা পুলিশ ডিপার্টমেন্ট প্রকাশ করবে না। উইল নট ডিসক্লোজ, প্রকাশ করবে না। কি প্রকাশ করবে না, এবার প্রশ্ন করেন, কি প্রকাশ করবে না, উইল নট ডিসক্লোজ, অথবা ইনফর্ম, জানাবে না। কি জানাবে না বলেন তো, দা নাম্বার অফ কেসেস, কি জানাবে না, দা নাম্বার অফ কেসেস, দা নাম্বার অফ কেসেস, মামলার সংখ্যা, দা নাম্বার অফ কেসেস, মামলার সংখ্যা। এরপরে আটক ব্যক্তির সংখ্যা, আটক ব্যক্তি মানে হচ্ছে অ্যাকিউজড পারসন,
আটক ব্যক্তি মানে কি বলুন তো? অ্যাকিউজড, ACCU, অ্যাকিউজড পারসনস, আটক ব্যক্তির সংখ্যা। আর কি আছে বলেন তো? আসামি, আসামি মানে হচ্ছে কি বলতো? ডিটেইনিস, আসামি মানে হচ্ছে আপনাদের ডিটেইনিস। তাহলে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম, দা নাম্বার অফ কেসেস, অ্যাকিউজড পারসন এন্ড ডিটেইনিস আন্ডার দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আন্ডার দ্য ডিজিটাল, এটা বড় হাতের হবে, সিকিউরিটি অ্যাক্ট। ওই যে আমরা নোট 1 এ পড়াইছিলাম, মনে আছে? যদি সেন্টেন্স যেই স্ট্রাকচারে আছে, আমরা ওই স্ট্রাকচারে না যে আমরা এই দেখেন ইট ইজ নট অ্যাকসেপ্টেবল এট অল, মাঝখানে দ্যাট এনে তারপরে আমরা কমপ্লেক্স করে ফেলছি। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স ছিল না, এটা সিম্পল সেন্টেন্স ছিল। পুলিশ বিভাগের পক্ষ থেকে আপনার আটক ব্যক্তির সংখ্যা, ডিজিটাল নিরাপত্তার আইনে মামলা, আটক ব্যক্তির সংখ্যা, তারপরে আপনার আসামি, এই সংখ্যা না জানানোটা, এই সংখ্যা না জানানোটা মোটেই অ্যাকসেপ্টেবল নয়। এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স ছিল। আমরা এই যে দ্যাট ব্যবহার করলাম। আমরা নোট 1 এ কি বলছিলাম বলেন তো? নোট 1 এ বলছিলাম, নোট 1 এ আমরা এটা বলছিলাম যে যদি সেন্টেন্স সিম্পলে থাকে আমরা আমাদের সুবিধা মতো এটাকে কমপ্লেক্সে নিয়ে যাব, আমরা আমাদের সুবিধা মতো কমপ্লেক্স থেকে সিম্পলে নিয়ে আসবো। আমরা আমাদের অর্থাৎ সেন্টেন্স যেভাবে দেয়া আছে ওইভাবে না, যে আমরা আমাদের মতো করে সেন্টেন্সটাকে ভেঙে ফেলবো, আমরা আমাদের মতো করে করবো। ক্লিয়ার? এই সেন্টেন্সটাকে আমরা আরো 2 ভাবে 3 ভাবে অনেকভাবেই করা যায়, আমরা আরেকটু 2-1 ভাবে দেখবো। কিছুটা নোট 1 এর সাথে রিলেট করতে পারছেন কিনা আমাকে এটা একটু বলেন। নোট 1 এর সাথে রিলেট করতে পারছেন কিনা আমাকে এটা একটু বলেন, যারা গতকাল ক্লাস করছেন আর কি। নোট 1 এর সাথে রিলেট করতে পারছেন কিনা? যদি পারেন তাহলে একটু বলেন ইয়েস। আমরা দ্বিতীয়ভাবে এটা করতে চাই। নোট 1 এর সাথে রিলেট করতে পারছেন? এটা একটু বলেন দ্রুত। ওকে, এটা যদি করতে পারেন মনে রাখবেন আমরা আরেকটা নিয়ম পড়ব, যখন কোথাও কোনো কিছু আছে, ছিল অথবা থাকবে এমন অর্থে আমরা দেয়ারের ব্যবহার করতে পারি। দেয়ারের কোথাও কিছু আছে, যেমন অনেক বাবা মা রয়েছে তাদের সন্তানদের প্রতি যথেষ্ট সচেতন নয়। দেয়ার আর মেনি প্যারেন্টস হু আর নট কনসার্নড অ্যাবাউট বা কনসাস অ্যাবাউট দেয়ার চিলড্রেন্স। কোথাও কিছু আছে, এটা আমরা নোট 8 এ পড়াবো অথবা 7 এ পড়াবো, আমরা ক্রমান্বয়ে পড়বো। কোথাও কিছু আছে এটা আমরা দেয়ার দিয়ে ব্যবহার করতে পারি। আমরা এই সেন্টেন্সটাকে এইভাবে করতে পারেন, when যখন TSERE there is huge, huge মানে ব্যাপক, criticism, criticism ZN, when there is huge criticism about the human rights situation in Bangladesh। দেখেন আপনি এইভাবে করতে পারেন, when যখন there is huge criticism, যখন ব্যাপক সমালোচনা রয়েছে, কি সম্পর্কে রয়েছে? about the human rights situation in Bangladesh, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যখন ব্যাপক সমালোচনা রয়েছে। আপনি কিন্তু স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছেন, আপনি কিন্তু আগে স্ট্রাকচারে নাই। এটা আমরা শিখাবো নোট 7 অথবা 8 এ। এটা আমরা শিখাবো যে কোথাও কিছু আছে, থাকে, অথবা কোথাও কিছু ছিল, থাকবে, এমন অর্থে আমরা দেয়ারের ব্যবহার করতে পারি। এমন অর্থে কার ব্যবহার করতে পারি? দেয়ারের ব্যবহার করতে পারি। এর পরবর্তীতে বাকি অংশ আপনি আপনার মতো করে লিখে নেবেন। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল এট অল দ্যাট, পরে ডট 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 যা দিয়েছে সবকিছু লিখে ফেলবেন। আশা করি বুঝাতে পারলাম, আশা করি বুঝাতে পারলাম। ওকে, আচ্ছা
এইবার আপনার কাছে মনে হচ্ছে যে না আমি এইভাবে করব না, আমি একটু অন্যভাবে করব। আপনি এইটা এই যে এখানে ক্রস বানাইলাম না, এবার আপনি আপনাকে আমাকে বলবেন যে ভাই আপনি এটাকে কমপ্লেক্স বানাইছেন, এটাকে সিম্পলই করেন, যেভাবে আছে এইভাবে করেন, আপনার কমপ্লেক্স করার দরকার নেই, আপনার এত পণ্ডিতির দরকার নেই, আমরা সিম্পল আছে সিম্পলে করব। আচ্ছা শুনেন আমরা দেখি। While there is huge criticism about the human rights situation in Bangladesh, এই পর্যন্ত ঠিক থাকলো, চলেন আমরা এটা কেটে ফেলি। পুলিশের অবস্থা মনে আছে কি ছিল বলেন তো? পুলিশের অবস্থান না জানানো মনে আছে কি ছিল? পুলিশের অবস্থান না জানানো কি বলেন তো? ওই যে আপনার কেসের সংখ্যা। তার মানে আপনি এটা লিখে বলতে পারেন এইভাবে, দা পজিশন অফ পুলিশ ডিপার্টমেন্ট, POSITION, পজিশন অফ পুলিশ ডিপার্টমেন্ট, পুলিশ POLICE, পুলিশ ডিপার্টমেন্ট, the position of police department not to disclose, DISCLOS, disclose, the position of police department not to disclose the number of cases, এরপরে accused person, detainees, তারপরে লাস্টে is not acceptable। এই যে দেখেন আমি আপনার এইবার সিম্বল করে দিছি, এখানে সিম্বল করে দিছি, এখানে যেভাবে আছে এইভাবে দিছি। দা পজিশন অফ পুলিশ ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্টের অবস্থান নট টু ক্লোজ, না জানানো, পুলিশ বিভাগের অবস্থান না জানানো। তার মানে আটক ডিজিটাল নিরাপত্তা আইনে আটক ব্যক্তিদের সংখ্যা, মামলা ও আসামির সংখ্যা না জানানোর অবস্থান ইজ নট অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য নয়, বুঝাতে পারলাম? যদি বুঝে থাকেন তাহলে লেখেন ক্লিয়ার, CLR, ক্লিয়ার। তার মানে আমাদের নোট 1 এবং নোট 2 ক্লিয়ার। 10টা নোট হচ্ছে আপনাকে ক্লিয়ার করে দিব। আপনার যে কোনো জায়গার ফ্রি হ্যান্ড রাইটিং, যে কোনো জায়গার অনুবাদ, আপনার কোনো জায়গায় আটকাবেন না। আর যদি না পারেন তাহলে আপনার ওই যে সারা জীবন বই থেকে মুখস্থ করছেন আর আপনি লিখবেন আর আপনি পারবেন না, আপনি কান্নাকাটি করবেন, এই অবস্থা নিচে দেবেন। আপনি বলেন যে ক্লিয়ার করতে পারলাম কিনা, বলেন দ্রুত। ও আচ্ছা, দেশের ভেতরেও বাইরে, আচ্ছা, দেশের ভেতরেও বাইরে, আচ্ছা, দেশের ভেতরেও আপনি লেখেন হোম এন্ড অ্যাব্রোড, সরি ভাই, হোম এন্ড অ্যাব্রোড, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আমাদের এটা নিয়ে খুব বেশি মাথা নেই। ইনসাইড and outside the country, মনে করা দেওয়ার জন্য ভাই একদম অন্তর থেকে ধন্যবাদ। হ্যাঁ, ইনসাইড দ্য কান্ট্রি এন্ড আউটসাইড দ্য কান্ট্রি, এটা আমার হয়তো খেয়াল ছিল না ভাই। ইনসাইড এবং আউটসাইড দ্য কান্ট্রি, আশা করি বুঝাইতে পারলাম। হোম এন্ড অ্যাব্রোড অথবা ইনসাইড অথবা আউটসাইড দ্য কান্ট্রি। क्लियर हो गए? बोलता है क्लियर हो गए? ओके, আচ্ছা ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে 10টা নোট পড়াবো, প্রত্যেকটা নোটই গুরুত্বপূর্ণ। তারপরেও শুনেন, আমাদের অনুবাদের ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখেন, অনুবাদের ক্ষেত্রে সাধারণত দেখবেন 2 থেকে 3টা সেন্টেন্স কঠিন থাকে। মনে রাখবেন, অনুবাদের ক্ষেত্রে 2 থেকে 3টা সেন্টেন্স কঠিন থাকে, এবং এই কঠিন শব্দগুলার যখন দেখে তখন ম্যাক্সিমাম পরীক্ষার্থী ওই অনুবাদটা ছেড়ে দেয়, এবং ভিতরে কি হয়, ভিতরে একটা দুঃখ হয় এবং একটা হতাশা চলে আসে এবং একটা কনফিডেন্স লো হয়ে যায়। এটা অ্যাপ্রুভেড কথা হচ্ছে, এটা কনফিডেন্স লো হয়ে যায় যে অনুবাদটা আমি পারবো না। এই 2 থেকে 3টা সেন্টেন্স কঠিন থাকে, সাধারণত আমরা এই 2 থেকে 3টা পারি না, এই জন্য বাকি অনুবাদটা আমরা করতে পারি না, বা আমাদের একটু ঝামেলা হয়, বা আমাদের বিশ্বাসের একটু ঘাটতি হয়ে যায়। এই কঠিন যে 2 থেকে 3টা সেন্টেন্স কঠিন থাকে, এই 2 থেকে 3টা সেন্টেন্স কঠিন সেন্টেন্সকে আমরা কিভাবে লিখবো? মনে করেন একটা শব্দ আপনি জানেন না, পরীক্ষায় আসছে, অনুবাদ আসছে,
অনুবাদ আসছে, আপনি একটা ওয়ার্ড জানেন না, আপনি না জানলে আপনি অনুবাদ করবেন কিভাবে? আমরা এই নোটের মাধ্যমে এটা শিখাবো যে আপনি একটা ওয়ার্ডের অর্থ জানেন না, আপনি কি একটা ওয়ার্ডের অর্থ জানেন না, না জানার পরেও আপনি সুন্দর করে অনুবাদ করে আসতে পারবেন। আমরা এখানে এটা শিখাবো। এই জন্য আমাদের এটা নোট কত হবে? নোট লেখেন 3, লিখবেন নোট 3, নোট 3। খাতায় যা লেখা আছে লিখেন, নোট 3 লেখেন। কোন বাংলা শব্দের হুবহু ইংরেজি জানা না থাকলে লেখেন, কোন বাংলা শব্দের হুবহু বা সরাসরি ইংরেজি, কোন বাংলা শব্দের হুবহু বা সরাসরি ইংরেজি শব্দ জানা না থাকলে, ইংরেজি শব্দ জানা না থাকলে জানা না থাকলে কোন বাংলা শব্দের হুবহু ইংরেজি শব্দ জানা না থাকলে উক্ত মানে ওই বাংলা শব্দের সমার্থক শব্দ বা সমার্থক শব্দ বা নিজস্ব ভাষা খুঁজে বের করতে হবে। খাতায় লিখেন, কোন বাংলা শব্দের হুবহু বা সরাসরি ইংরেজি শব্দ জানা না থাকলে, এমন একটা শব্দ দেয়া আছে যেটা বাংলা শব্দটা ইংরেজি আপনি জানেন না, তখন যেটা করতে হবে ওই বাংলারই একটা সিনোনিম খুঁজতে হবে, সমার্থক শব্দ। যেমন আমি যদি বলি মার্কার, এই মার্কারে মনে করেন মার্কার ইংরেজি শব্দ আপনি জানেন না, এটা তো জানেন যে এটা দিয়ে লেখা হয়, তার মানে a thing of writing, এটা একটা লেখার জিনিস, বুঝাইতে পারলাম? এরকম সমার্থক শব্দ বের করতে হবে। এরপরে মনে করেন যে আপনার এই যে বলেন নিজস্ব ভাষা খুঁজে বের করতে হবে। আমি এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। নিজস্ব ভাষা খুঁজে বের করতে, মনে করেন আপনার আমার গায়ে কি গেঞ্জি আছে, মনে করেন গেঞ্জি ইংরেজি আপনি জানেন না, গেঞ্জি ইংরেজি না জানলে আপনি এটা তো জানেন যে এটা গায়ে পরার জিনিস, তাই না? আপনি লিখবেন ইউজ ফর, কি বলেন তো, ইউজ ফর ক্লথস, আপনি লিখবেন গায়ে পরার জিনিস, আপনি এটা লিখবেন। তার মানে আমাদের হচ্ছে যদি বাংলা শব্দের হুবহু বা সরাসরি ইংরেজি শব্দ জানা না থাকে, ওই ইংরেজি শব্দের সিনোনিম না, আমরা বাংলা শব্দের সমার্থক শব্দ বুঝবো, অথবা নিজস্ব স্টাইলে নিজের ভাষায় ওটাকে বোঝার চেষ্টা করব, এতই হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন আমরা একটা এক্সাম্পল দেই, এটা খুব সম্ভবত অডিটর পরীক্ষায় 2012 সালে একটা প্রশ্ন ছিল। আমার কোন এক্সাম্পল আমার নিজস্ব বানায় দেওয়া না, এখানকার প্রত্যেকটা এক্সাম্পল হয় বিগত বছরের প্রশ্ন থেকে, না হয় প্রথম আলো পত্রিকা থেকে, না হয় কোনো আপনার প্রতিবেদনের কলাম থেকে, না হয় বিবিসির কোনো কলাম থেকে নেওয়া। আমার হুবহু একটা উদাহরণ আমি এখানে বানাই দিই, কারণ আমার কথা তো বিশেষ পরীক্ষায় আসে না, আমি বুঝাইতে পারলাম। এক্সাম্পল লিখি, একটা এক্সাম্পল লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমরা যদি লিখি, যেমন আমরা যদি লিখি এরকম, তারা শীতকালে রোদ পোহায়, নোট চেয়ার আন্ডারে লেখার পরে আপনি এটা লিখবেন, তারা শীতকালে রোদ পোহায়। রোদ বানান ঠিক আছে কিনা জানি না, আমরা তারা শীতকালে রোদ পোহায়। এখন আপনার মাথায় যখন পরীক্ষার হলে এই যে পোহাই শব্দটা দেখবেন, তখন আপনার মাথা বিশাল অবস্থা খারাপ, আল্লাহ পোহাই তো জানি না, পোহাই শব্দের অর্থ আপনি জানেন না, আপনি কি করবেন? আপনি যদি পোহাই শব্দের অর্থ দেন, পোহানো মানে হচ্ছে আপনার বাস্ক মানে হচ্ছে পোহানো, বা ওই যে তাপ থেকে আপনার তাপ নেওয়া, এরকম ভাবে বাস্ক। তা আপনি মনে করেন এটা আপনি জানেন না, আপনি খুব ভালো করে লেখেন তো, তারা শীতকালে রোদ পোহায়, এটা আপনি জানেন না, সাবজেক্ট করে পাইছেন তো, সাবজেক্ট পাইছেন, এই সাবজেক্ট লেখেন দে। এখন শীতকালে তারা যখন বাইরে যায় রোদ পোহায়, তারা কি নেয়? ওই যে রোদের ফিলটা নেয় না, তারা রোদটাকে, সূর্যের আলোটাকে উপভোগ করে না। তাহলে আপনি এটা আপনার ভাষায় লিখতে পারেন, দে ফিল সানলাইট,
সানলাইট ইন উইন্টার, অথবা দে এনজয় সানলাইট ইন উইন্টার। এরকম আমরা কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো যাতে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। এটা অডিটর পরীক্ষা 2012 সালে একটা প্রশ্ন, অথবা ব্যাংকের, আমার এক্সাক্টলি মনে নেই, অথবা ব্যাংকের। তারা শীতকালে রোদ পোহায়, তার মানে দে ফিল সানলাইট ইন উইন্টার, অথবা দে এনজয় সানলাইট ফিল ইন উইন্টার। এটা আমাকে একটু বলেন, আমি উদাহরণ পরে দিব। এই নোট 3 এর কনসেপ্টটা কি মাথায় ঢুকছে কিনা এটা বলেন আমাকে। যদি ঢুকে থাকে তাহলে লিখেন ইয়েস। নোট 3 এর কনসেপ্টটা কি মাথায় ঢুকছে এটা বলেন। আমি এক্সাম্পল আরো দিব, আরো প্রচুর এক্সাম্পল দিব। আপনার যতক্ষণ না বুঝবেন এতক্ষণ বুঝাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি নোট 3 এর মূল বক্তব্য বা কনসেপ্টটা কি বুঝতে পারছেন? যদি বুঝেন তাহলে লিখে ইয়েস দ্রুত। এরপরে দ্বিতীয় এক্সাম্পল লিখবো আমরা। নোট 3 এর কনসেপ্টটা কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে লিখেন ইয়েস। নোট 3 এর কনসেপ্টটা কি বুঝতে পারছেন? ওকে, ওকে, আচ্ছা যদি বুঝে থাকেন এবার হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল লিখব। এটা হচ্ছে সেন্টেন্স 2, নোট 3 এর স্যাম্পল সেন্টেন্স 2। স্যাম্পল সেন্টেন্স 2। তখন বিশ্ব, এটা একটা ব্যাংকের প্রশ্ন, তখন বিশ্ব বুঝতে পারলো, বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক একটা অনুবাদ ছিল। পাকিস্তানের বিরুদ্ধে পাঞ্জা দিয়ে লড়াই করছিল অথবা লড়ছে, বইয়ের ভাষায় লড়ছে। তো ভালো করে লক্ষ্য করেন, কনসেপ্টটা ক্লিয়ার করে নেন, তারপরে পরবর্তী অন্যটা দেখেন। তখন বিশ্ব বুঝতে পারলো, বিশ্ব মানে কি, তখন বিশ্ব বুঝতে পারলো, এটা আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে, এটা আমাদের কোনো সমস্যা নেই। এগেইনস্ট পাকিস্তান, পাঞ্জা দিয়ে লড়ছে, এই পাঞ্জা নিয়ে জানা, এই ঝামেলা আছে না কিনা বলেন তো? এই পাঞ্জা শব্দটা কিন্তু আমাদের জানা নাই। পাঞ্জা শব্দটা কি আমাদের জানা নাই। এখন এই পাঞ্জা শব্দটা যখন জানা নেই, তখন আপনি দেখবেন ম্যাক্সিমাম ছেলে মেয়ের অনুবাদ করার স্কিয়া থাকবে না। আমি এখানে কি লিখবো? পাঞ্জা দিয়ে লড়াই করছে, আমি এটা কি লিখবো? আমি তো পাঞ্জা শব্দের ইংরেজি জানি না। তখন ম্যাক্সিমাম অনুবাদটা ছেড়ে দেয় এবং কনফিডেন্সটা আমাদের লো হয়ে যায় এবং আমরা এই অনুবাদটা করতে পারি না। এটা খুব ভালো করে লেখেন, আমরা সাবজেক্ট খুঁজে বের করি। আমরা তখন বিশ্ব বুঝতে পারলো, আমরা কি লিখি? দা ওয়ার্ল্ড বুঝতে পারলো, যেহেতু কুড আন্ডারস্ট্যান্ড, কুড আন্ডারস্ট্যান্ড। দেন THEN, মনে রাখবেন দেন মানে তখন, THAN, দেন হচ্ছে আপনার চেয়ে বা থেকে, এটা হচ্ছে কনজাংশন, JUNCTION, কনজাংশন। এটা প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। এটা কি হিসেবে ব্যবহৃত হয়? প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু THEN, দেন একটা সেন্টেন্সে তারপরে আরেকটা অর্থ হয় তখন বা তৎকালীন, এমন অর্থ দেয়। দ্য ওয়ার্ল্ড কুড আন্ডারস্ট্যান্ড দেন, বিশ্ব তখন বুঝতে পারলো। এখন আপনি দেখেন, বিশ্ব তখন বুঝতে পারলো বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে। এখন দুইটা সেন্টেন্স আপনার, দা ওয়ার্ল্ড একটা সাবজেক্ট পেয়ে গেলেন, কুড আন্ডারস্ট্যান্ড একটা ভার্ব পেয়ে গেলেন, দেন আমরা একবার পেয়ে গেলাম, সাবজেক্ট প্লাস ভার্ব পেয়ে গেলেন। দুইটা সেন্টেন্স একটু যুক্ত করে দেন, দেন যুক্ত করেন, দেয়ার দিয়ে যুক্ত করে দিলাম আমরা, এই যে দেখেন, আমরা বুঝতে পারলো
তার মানে আমরা এটা কিন্তু লিখলাম না, বুঝতে পারলো এটা লিখি, আমরা বিশ্ব তখন বুঝতে পেরেছিল। আমরা সিম্পলটাকে কম্পাউন্ডে নিয়ে গেলাম, সরি কমপ্লেক্সে নিয়ে গেলাম। দ্যাট বাংলাদেশ বিডি ওয়াজ ফাইটিং, FIGHTING, ফাইটিং এগেইনস্ট, AGAINST, এগেইনস্ট পাকিস্তান, এগেইনস্ট পাকিস্তান। এইবার বলেন পাঞ্জা দিয়ে যুদ্ধ করছে, তার মানে কি আপনার আনজায়ে ধরছে, বিষয়টা কিরকম নাকি? পাঞ্জা দিয়ে যুদ্ধ করছে, একটু বলেন তো কি হতে পারে? আমি 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 লিখবো, তারপর একটু বলেন তো যে পাঞ্জা দিয়ে যুদ্ধ করছে, এটা আসলে কি বুঝাইছে একটু বলেন তো, একটু বলেন তো দেখি, দুই একজন একটু বলেন তো যে পাঞ্জা দিয়ে যুদ্ধ করছে, এটা আসলে কি বোঝানো হয়েছে এখানে, একটু বলেন তো, একটু একটু কি লেখা যায় পাঞ্জা দিয়ে যুদ্ধ করছে, এটা আপনি কি বুঝছেন? পাঞ্জা দিয়ে বলতে জড়াজড়ি করে যুদ্ধ করছে, বিষয়টা এরকম, একটু বলেন তো কি লেখা যায় এখানে, একটু বলেন কি লেখা যায়, এটা একটু বলেন। পাঞ্জা দিয়ে যুদ্ধ করছে কি লেখা যায় ভাই, একটু বলেন দ্রুত। পাঞ্জা দিয়ে যুদ্ধ কি ওয়ার্ড, ওয়ার্ড দেখি কি লেখা যায়? হার্ট এন্ড সোল, হার্ট এন্ড সোল, হ্যাঁ ভালো অর্থ, ভালো ভালো দেওয়া যায়, হ্যাঁ হার্ট এন্ড সোল, সেম এফোর্টস, প্রাণপণে, ইংলিশ লিখতে হবে, ইংলিশ লিখতে হবে, হ্যাঁ স্ট্রংলি, খুব সুন্দর ওয়ার্ড, স্ট্রংলি, স্ট্রংলি, সুন্দর ওয়ার্ড, স্ট্রংলি, হ্যাঁ সর্বাত্মকভাবে। আপনি ফেজিডিয়াম ব্যবহার করেন, আপনি যে এটা বুঝতে পারছেন যে না সর্বাত্মক শক্তি দিয়ে, সর্বাত্মক শক্তি দিয়ে, এখানে পাঞ্জা দিয়ে শব্দের অর্থ তার পাঞ্জা দিয়ে না, সর্বাত্মক শক্তি দিয়ে যুদ্ধ করছিল, সর্বাত্মক প্রস্তুতি নিয়ে। তাহলে আপনি লিখতে পারেন কি বলেন, লেখেন স্ট্রংলি, STRONGLY, স্ট্রংলি। আবার লিখতে পারেন হোল হার্টেডলি, WHOLE, হোল হার্টেডলি, HEARTEDLY, হোল হার্টেডলি, হ্যাঁ স্ট্রংলি, হোল হার্টেডলি। এরপরে টুথ অ্যান্ড নেইল, টুথ অ্যান্ড নেইল, NAIL, টুথ অ্যান্ড নেইল মানে সর্বাত্মক শক্তি দিয়ে বা সর্বাত্মক চেষ্টা দিয়ে, সর্বাত্মক শক্তি দিয়ে বা সর্বাত্মক শক্তি দিয়ে, সর্বাত্মক চেষ্টা দিয়ে, হ্যাঁ। তার মানে আপনি আরো নতুন ফ্রেজ ব্যবহার করেন, আপনার এগেইনস্ট, আপনার আরো নতুন নতুন ফ্রেজ ব্যবহার করা যায়। আপনি এই যে পাঞ্জা দিয়ে শব্দ আপনি জানলেন না, এটার জন্য কি আপনার মনোভাব থেমে থাকলো? না, ওটার জন্য থেমে থাকলো না, থেমে থাকলো না। এটা বুঝতে পারছেন? এই সেন্টেন্সটা বুঝতে পারছেন কিনা? এই সেন্টেন্সটা আপনাদের যে অনুবাদের ক্ষেত্রে যে 10টা নোট আছে, এই 10টা নোটের ভিতরে সব থেকে ঝামেলাপূর্ণ নোট হচ্ছে এটা, সব থেকে ঝামেলাপূর্ণ নোট হচ্ছে এটা। এটা যদি বুঝতে পারেন বাকি নোটগুলো বুঝতে কোনো সমস্যা নাই। ডু ইউ গেট ইট? প্লিজ, বুঝতে কি পারলেন? বুঝতে কি পারলেন? গ্রেট এফোর্টস, হ্যাঁ সুন্দর ওয়ার্ড, গ্রেট এফোর্টস, রাইট, উইথ গ্রেট এফোর্টস হবে তখন, হ্যাঁ বাংলাদেশ যুদ্ধ এগেইনস্ট পাকিস্তান উইথ গ্রেট এফোর্টস, রাইট। ওকে, হার্ট এন্ড সোল, হ্যাঁ হার্ট এন্ড সোল দেওয়া যায়, এই তো আপনারা শিখে গেছেন। ভাই স্ট্রংলিটা এগেইনস্ট পাকিস্তানের আগে বসবে না। আপনার এই যে আপনি স্ট্রংলি শব্দটা ব্যবহার করছেন এখানে, আমরা কি বলছিলাম একবার আপনার খুশি মতো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি নোট 1 করেননি, নোট 2 করেননি, এটা আমরা নোট 2 তে করাইছি, নোট 2 এর দ্রষ্টব্য, এটা নোট 2 দেখবেন, গতকালের ক্লাস দেখবেন। স্ট্রংলি শব্দটা আপনি চাইলে প্রথমে ব্যবহার করতে পারেন, স্ট্রংলি কমা দিয়ে বাংলাদেশ আপনি লিখতে পারেন। আপনি বাংলাদেশ ওয়াজ ফাইটিং স্ট্রংলি লিখতে পারেন, বাংলাদেশ ওয়াজ ফাইটিং এগেইনস্ট পাকিস্তান লাস্টে স্ট্রংলি লিখতে পারেন। একবার কোথায় ব্যবহার করবেন ওই দায়িত্ব আমার নয়, ওই দায়িত্ব আমার নয়, ওইটা আপনি ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। একবার কোথায় ব্যবহার, শুনেন আমি একটা কথা বলি, একবার ব্যবহার করা হচ্ছে মুস্তাহাব, মুস্তাহাব, মুস্তাহাব বুঝেন মানে নফল, নফল, নফলের মুস্তাহাব বা নফল হচ্ছে কি আপনি করলে কোনো করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। আপনি যদি অ্যাডভার্ব অফ ম্যানার ফ্রিকোয়েন্সি এগুলো যদি মেইনটেইন করতে পারেন, এটা যদি মেইনটেইন করতে পারেন তাহলে ভালো, সুন্দর দেখাবে। কিন্তু মেইনটেইন না করতে হলে মার্কস কাটা যাবে না, আপনি পূর্ণাঙ্গ মার্ক পাবেন ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। দেখেন অনুবাদ কারে করে, আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে, দেখেন আমাদের স্মৃতি
বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে, লুকিয়ে আছে বৈচিত্র্যময়, বৈচিত্র্যময়, আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ, বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক 1 এটা রিজার্ভ করবেন, খাতা লেখা দ্রুত। হোমওয়ার্ক 1। আচ্ছা, এবার আরেকটা লিখবেন, সামাজিক বিধিনিষেধ ও ঘোড়া টোপের রহস্য ছিন্ন করে। সামাজিক বিধিনিষেধ, সেন্টেন্স 2। সামাজিক বিধিনিষেধ ও ঘোড়া টোপের রহস্য ভেদ করে, রহস্য ছিন্ন করে বা ভেদ করে, একই কথা। সামাজিক বিধিনিষেধ ও ঘোড়া টোপের রহস্য ছিন্ন করে, ঘোড়া টোপের রহস্য ছিন্ন করে প্রতিনিয়ত বেরিয়ে আসে সাংস্কৃতিক জগতের নব নব রূপ। প্রতিনিয়ত বেরিয়ে আসে, প্রতিনিয়ত, প্রতিনিয়ত, প্রতিনিয়ত বেরিয়ে আসে, প্রতিনিয়ত বেরিয়ে আসে সাংস্কৃতিক জগতের, সাংস্কৃতিক জগতের, সাংস্কৃতিক জগতের নব নব রূপ, নব নব রূপ। এই যে স্মৃতি বিস্মৃতি, হ্যাঁ, এটা হচ্ছে অনুবাদ। আমরা কি এটা হচ্ছে, এইটার অনুবাদ হচ্ছে আমরা এখানে যেভাবে আছে এইভাবে করবো না, আমরা আমাদের মতো করে করবো, আমাদের ভাষায়, আমাদের ভাষায়। এরপরে সামাজিক বিধিনিষেধ ও ঘোড়াটোপ, এই ঘোড়াটোপের রহস্য, এই ঘোড়াটোপের অনুবাদ আমরা, ঘোড়াটোপের রহস্য এটা আমরা আমাদের ভাষায় করবো, আমাদের ভাষায়, আমাদের ভাষায়। লেখা হয়েছে কিনা? লেখা হলে লেখেন ডান। তারপরে এই নিয়মে আরো কিছু কথা আছে, এই নিয়মে আরো কিছু কথা আছে। যদি লেখা হয়ে থাকে তাহলে লেখেন যে ডান, লেখা হয়েছে। লেখা হয়েছে, লিখেন দ্রুত। যদি লেখা হয়ে থাকে, প্রত্যেকেই পারেন আর না পারেন, শুনেন, এই যে আজকে আপনারা যে 8 জন বা 9 জন কাজ করছেন, আপনি পারেন আর না পারেন, আপনি কিন্তু মিলাইতে পারছেন যে আপনার কোথায় ভুল হয়েছে। পারেন আর না পারেন নিজে করবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি লেখেন, আপনি প্রত্যেকটা সেন্টেন্স পড়বেন, হ্যাঁ, পড়ার পরে আপনি প্রথমে লিখবেন সেলফ, সেলফ মানে আপনি নিজে করবেন। এরপরে লিখবেন টিচার, TEACH, টিচার। আমার জন্য জায়গা রেখে দিবেন, আমি এই অনুবাদটাকে 2 ভাবে 3 ভাবে করে দিব, এইভাবে জায়গা রেখে দিবেন। 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুইটা হচ্ছে আপনারা করবেন, সেলফ এবং টিচার। আমার জন্য জায়গা রাখবেন, আপনি নিজে করবেন। আপনি যখন আমার সাথে মিলাবেন তখন আপনার বিষয়টা ধরতে পারবেন। যদি লেখা হয়ে থাকলে এটা মুছে দিলাম। যদি লেখা হয়ে থাকে তাহলে এটা মুছে দিলাম, হ্যাঁ। শুনেন, নোট 3-তে আমার একটা পর্যালোচনা আছে, খাতা লিখবেন। নোট 3-তে একটা পর্যালোচনা আছে, কিছু কিছু শব্দ আছে এটাকে আপনি বাদ দিয়ে অনুবাদ করতে পারবেন, আবার কিছু কিছু শব্দ আছে আপনি বাদ দিয়ে অনুবাদ করতে পারবেন না। কিছু কিছু শব্দ আছে যেটা না জানলে আপনি অনুবাদ করতে পারবেন, আর কিছু কিছু শব্দ আছে ওটা না জানলে আপনি অনুবাদ করতে পারবেন না। এই জন্য আমরা এই নোট 3 এর আন্ডারে আমরা 2টা কথা লিখবো, 2টা পর্যবেক্ষণ লিখবো, পর্যবেক্ষণ, 2টা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। 1 নাম্বার হচ্ছে, 1 নাম্বার লিখবেন অথবা লিখবেন অ্যাভয়েডেবল, AVOID, অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড, টাফ ওয়ার্ড, অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ডস। অ্যাভয়েডেবল মানে কি? ব্র্যাকেট লিখে রাখবেন, এমন শব্দের
এমন শব্দের অনুবাদ না জানলেও অনুবাদ করা যাবে, অনুবাদ করা যাবে। অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড, অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড মানে হচ্ছে আমাদের এস থেকে টাফ ওয়ার্ডস থেকে। অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ডস লিখবেন আপনার যদি এই সকল ওয়ার্ডের এমন শব্দের অনুবাদ না জানলেও অনুবাদ করা যাবে। এই সকল শব্দের অর্থ আমরা অনুবাদ যদি আমরা না জানি তাহলে আমাদের খুব বেশি সমস্যা হবে না, আমরা জানতে পারি নাও জানতে পারি। 2 নাম্বার লিখবেন আনঅ্যাভয়েড, unavoidable tough word। ব্র্যাকেটে লিখবেন এমন শব্দের অনুবাদ, এমন শব্দের অনুবাদ না জানলে অনুবাদ করা যায় না, অনুবাদ করা যাবে না। এটা দুটা মাথায় লেখেন। আমরা এই দুটা পয়েন্টের জন্য দুটা এক্সাম্পল দেব, এই দুটা পয়েন্টের জন্য দুটা এক্সাম্পল দেব, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ডস এমন একটা শব্দ যেটাকে ব্যবহার করা যায়, এটা নিয়ে আমরা দুই একটা এক্সাম্পল দিয়েছি, আপনাদের দুই একটা কাজও দিয়েছি। আর একটা বড় একটা সেন্টেন্স দিব, 38তম বিসিএস আসছে এরকম একটা সেন্টেন্স দিব ইনশাআল্লাহ, এতে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ডস অর্থাৎ এমন শব্দের অনুবাদ যদি আপনি জানেন না, এমন শব্দের অর্থ আপনি জানেন না, তখন অনুবাদ করা যাবে, কোনো সমস্যা হবে না। আনঅ্যাভয়েডেবল টাফ ওয়ার্ডস মানে হচ্ছে এমন শব্দ যেটার অনুবাদ যদি আপনি না জানেন তাহলে অনুবাদ করতে পারবেন না। আপনার অনুবাদ করতে হলে ওই শব্দের অর্থ আপনাকে জানতেই হবে। এখন যদি না জানেন তাহলে যদি বিকল্প পদ্ধতি ব্যবহার করবেন। বিকল্প পদ্ধতি কি? আপনি ওই শব্দের বাংলা সমার্থক শব্দ বুঝবেন অথবা অল্টারনেটিভ শব্দ বুঝবেন, ওইটা দ্বারা আপনি কি বুঝছেন ওটা লিখবেন, কিন্তু ওইটার অনুবাদ আপনাকে লিখতেই হবে। অ্যাভয়েডেবল মানে এই শব্দটা আপনি অনুবাদ থেকে একদম বাদ দিতে পারবেন, একদম ক্রস দিতে পারবেন, এই শব্দটাকে একদম ক্রস দিতে পারবেন, এই শব্দটা অনুবাদের ভিতরে রাখারই দরকার নেই, তাছাড়াও সেন্টেন্স হবে। আর আনঅ্যাভয়েডেবল বলতে আপনার ওই শব্দটাকে বাদ দেওয়া যাবে না, কিন্তু এর অল্টারনেটিভ ব্যবহার করা যাবে, এর অল্টারনেটিভ ব্যবহার করা যাবে। যেমন 38তম বিসিএস একটা প্রশ্ন আসছিল, আমি এটা বুঝে দিলাম। 38তম বিসিএস একটা প্রশ্ন আসছিল, এটা আপনাকে এখন লিখবো। 38তম বিসিএস একটা প্রশ্ন আসছিল, খাতায় লিখেন, সবাই সবাই খাতা লিখবেন। অনুবাদ এখন পর্যন্ত যত অনুবাদ হয়েছে, এখন পর্যন্ত যত অনুবাদ হয়েছে মনে রাখবেন 38তম বিসিএস এর অনুবাদটাই সবচেয়ে কঠিন হয়েছে। এখন পর্যন্ত যত অনুবাদ হয়েছে 38তম বিসিএস এর অনুবাদটাই সবচেয়ে কঠিন হয়েছে এখন পর্যন্ত। যেমন দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে, একটু লেখেন, একটু লেখেন, একটু কষ্ট হবে, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা, শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে, সৃষ্টির মধ্য দিয়ে, দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে, দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে উন্নতিশীল রাষ্ট্র ব্যবস্থা, উন্নতিশীল, উন্নতিশীল রাষ্ট্র ব্যবস্থা, উন্নতিশীল রাষ্ট্র ব্যবস্থা, উন্নতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ও জীবন পদ্ধতি, জীবন পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে, প্রবর্তনের মাধ্যমে, প্রবর্তনের মাধ্যমে, প্রবর্তনের মাধ্যমে বা প্রবর্তনের মধ্য দিয়ে বা প্রচলনের মধ্য দিয়ে একই কথা। মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে। আপনি একটু দাস তাকান, মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে, পরাকাষ্ঠা প্রদর্শন করে, প্রদর্শন করে। সেন্টেন্সটা লিখেন,
আমি একটু বলে দেই, দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে উন্নতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ও জীবন পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে। পরাকাষ্ঠা প্রদর্শন করে। যারা ক্লাস করেন তারা অবশ্যই দুটা কলম নিয়ে বসেন, যে রিটেন পরীক্ষা দিবেন এটা জানেন। এই পরাকাষ্ঠা শব্দটাকে আন্ডারলাইন করেন। পরাকাষ্ঠা শব্দটাকে আন্ডারলাইন করেন। একটু চিন্তা করেন, আপনি যখন পরাকাষ্ঠা শব্দটা দেখছেন আপনার মাথায় কি আসছে? আল্লাহ। পরাকাষ্ঠা শব্দের অর্থ আমি জানি না। পরাকাষ্ঠা শব্দ, এই পরাকাষ্ঠা শব্দ এটা কি, এটার অর্থ আমি আজও জানি না। আমি এই পরাকাষ্ঠা শব্দটা কি, মানে এটার অর্থ কি এটা আমি আজও জানি। তবে এতটুকু বুঝছি যে এটা দ্বারা মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের সর্বোচ্চ প্রদর্শন করে। আমি এতটুকু বুঝছি, কিন্তু পরাকাষ্ঠা শব্দের অর্থ কি এটা আমি আজও জানি না। কিন্তু আমি এটার অর্থ জানি না, কিন্তু তারপর আমরা অনুবাদ করতে পারবো। কেন? আমরা একটু দেখি, একটু তাকাই। দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে উন্নতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ও জীবন পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করে। তার সাবজেক্ট কে প্রদর্শন করে? মানুষ। কে প্রদর্শন করে বলেন তো? মানুষ। তা আমরা একটু মুছে দিই এখানে। একটু আপনারা একটু লিখছেন, আপনারা যদি লেখা হয় তাহলে আমি একটু মুছে দিব। আমি একটু মুছে দিয়ে উপর থেকে লিখবো, আপনাদের সুবিধা হবে। আপনারা কি লিখছেন একটু বলেন তো? যদি লেখা হয় তাহলে আমি একটু উপর থেকে লিখবো, একটু মুছে দিব। আপনাদের কি লেখা হয়েছে? একটু বলেন ইয়েস। লেখা হয়েছে কিনা একটু বলেন ইয়েস। আপনাদের কি লেখা হলো? যদি লেখা হয়ে থাকে তাহলে একটু বলেন যে ইয়েস। একটু বলতে হবে ইয়েস। একটু বলি, আমাদের কি লেখা হয়েছে? লেখা যদি হয়ে থাকে তাহলে একটু বলি যে ইয়েস। আচ্ছা, তাহলে আমি একটু মুছে দিই। হ্যাঁ, একটু মুছে দিই, তারপরে আমরা এতটুকু মুছে দিলাম, আমাদের সুবিধা হবে। এরপরে লিখলাম আমরা ম্যান অথবা ম্যান। আপনি কোনো সমস্যা না, আপনি ম্যান লিখলে প্লুরাল, ম্যান লিখলে সিঙ্গুলার। আমরা সিঙ্গুলার ব্যবহার করলাম। ম্যান এখন প্রকাশ করে বা প্রদর্শন করে, মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের প্রদর্শন করে। ম্যান শোজ, প্রদর্শন করা। এখন আপনি বলবেন ভাই আমি শোজ ব্যবহার করবো না, তাহলে আপনি কি ব্যবহার করবেন? আপনি এক্সহিবিটস ব্যবহার করেন। XHIBITS, এক্সহিবিটস ব্যবহার করেন। আপনি মনে করেন ভাই আমার এক্সহিবিট শব্দটা মাথায় আসতেছে না, আপনি এক্সপ্রেস শব্দ ব্যবহার করেন। এক্সপ্রেস, PRES। আপনার যা খুশি তা কোনো সমস্যা নাই। আপনি সিনোনিম নিয়ে কোনো প্রশ্ন হবে না, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাডভার্ব নিয়ে কোনো প্রশ্ন হবে না। আপনার যা খুশি ব্যবহার করতে পারেন। তাই সাবজেক্ট পেয়ে গেলাম আমরা, ওই যে একটা আমরা দেখতেছি সাবজেক্ট, এরপরে ভার্ব পেয়ে গেলাম। ভার্বকে প্রশ্ন করে কি প্রদর্শন করে? তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা। তাহলে তার হিজ কালচারাল, CULTURAL, কালচারাল অ্যাবিলিটি, অ্যাবিলিটি। ম্যান শোজ অথবা ম্যান এক্সিবিটস অথবা ম্যান এক্সপ্রেসেস হিজ কালচারাল অ্যাবিলিটি। দেখেন আপনি পরাকাষ্ঠা শব্দটা আমি বাদ দিয়েছিলাম, লিখি। এখন আপনি যদি বুঝে থাকেন যে পরাকাষ্ঠা শব্দের অর্থ সর্বোচ্চ, তাহলে আপনি এখানে হিজ হাইয়েস্ট লিখে দেন, HIGEST, হাইয়েস্ট। অথবা আপনি সুপ্রিম লিখে দেন, সুপ্রিম, REM, সুপ্রিম। আপনি সমস্যা কি? আপনি যা পারেন লিখেন, আপনি পারেন না লিখেন না, দরকার নেই। তার মানে ম্যান শোজ হিজ হাইয়েস্ট কালচারাল অ্যাবিলিটি। মানুষ তার সর্বোচ্চ বা মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের প্রদর্শন করে। কিভাবে ভাই বলেন তো? প্রবর্তনের মাধ্যমে উন্নত ব্যবস্থা। এখন আমাদের কিভাবে প্রদর্শন করে? দুইটা অর্থ পাইছে। অ্যাডভার্বিয়াল কয়টা পাইছে? দুইটা। একটা হচ্ছে দর্শন, বিজ্ঞান এবং শিল্পকলা সৃষ্টির মাধ্যমে, একটা অ্যাডভার্বিয়াল। কিভাবে? দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মাধ্যমে, একটা অ্যাডভার্বিয়াল। আরেকটা অ্যাডভার্বিয়াল পাইলাম কি ভাই বলেন তো? যেমন উন্নতশীল রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ও জীবন পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে। তার মানে আমরা অ্যাডভার্বিয়াল পাইটা করলাম একটা এবং দুইটা। আমরা দুইটা অ্যাডভার্বিয়াল যদি পাই তা আমরা পাশাপাশি ব্যবহার করব না, এটা আমরা নোট 2 এ করছি। দুইটা অ্যাডভার্বিয়াল পাইলে আমরা পাশাপাশি ব্যবহার করব না। তাহলে আমরা কিভাবে ব্যবহার করব? আমাদের টার্গেট ছিল যে পরাকাষ্ঠা শব্দ বাদ দিয়ে আমরা অনুবাদ করব, আমরা এটা করতে পারছি। এবং এটা BCS এর প্রশ্ন, 38 কোন BCS এর প্রশ্ন। তার মানে আমরা এটা টোটালি সেন্টেন্সটাকে এইভাবে লিখতে পারি, টোটাল সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখতে পারি।
আপনি লিখতে পারেন থ্রো, THROUG, থ্রু অথবা বাই। যেহেতু আমাদের দুইটি মাধ্যমে, তাহলে আমি প্রথমে থ্রো ব্যবহার করব। সুন্দর সময় থ্রো, থ্রো দ্য ক্রিয়েশন, CREATIO, ক্রিয়েশন অফ দর্শন, ফিলোসফি, philosophy, science, SCIENC, science and arts, science and arts, through the creation of philosophy, science and arts, দর্শন বিজ্ঞান এবং আর কি ছিল, শিল্পকলা, আসমান শিল্পকলা সৃষ্টির মাধ্যমে মেন, MAN, মেন কি বলেন তো, shows, SHOS, man shows his cultural, CULTURL, cultural ability by, কিভাবে বলেন তো, উন্নতিশীল রাষ্ট্র ব্যবস্থা, বাই প্রবর্তনের মাধ্যমে, বাই ইন্ট্রোডিউসিং, বাই ইন্ট্রোডিউসিং কি বলেন তো, ডেভেলপড, DEVELOPED, ডেভেলপ, অথবা আপনি প্রগ্রেসিভ ব্যবহার করতেন, PROGGESSID, প্রগ্রেসিভ স্টেট, STATE, স্টেট সিস্টেম, সমাজ ব্যবস্থা, সোশ্যাল, এন্ড এবং জীবন পদ্ধতি, লাইফ সিস্টেম, SYSTEM। এত বড় অনুবাদ কত সুন্দর করা যায় দেখছেন। থ্রু দ্য ক্রিয়েশন অফ ফিলোসফি, ফিলোসফি, সায়েন্স এন্ড আর্টস, ম্যান শোস হিজ কালচারাল অ্যাবিলিটি, আমি হাই শব্দটা লিখলাম না, কালচারাল অ্যাবিলিটি বাই ইন্ট্রোডিউসিং, অথবা আপনি লিখতে বাই দ্য ইন্ট্রোডাকশন, লিখতে পারেন, সমস্যা না, বাই দ্য ইন্ট্রোডাকশন অফ, এটাও লিখতে পারেন, বাই ইন্ট্রোডিউসিং, ডেভেলপ অথবা প্রগ্রেসিং, উন্নত রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং জীবন পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে। এবার আপনি পিছন থেকে অনুবাদ করেন দেই, উন্নত জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থা প্রদর্শনের মাধ্যমে মানুষ তার সাংস্কৃতিক পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকে বা সাংস্কৃতিক অ্যাবিলিটি প্রদর্শন করে থাকে। আনএভয়েডেবল টাফার্স কিভাবে বাদ দিতে হয়, এটা আপনি যখন এরকম ভাবে প্র্যাকটিস করবেন, আমরা যখন প্যাসেজ অনুসারে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, তখন আমরা এই বিষয়টা বুঝে যাবো। আমরা ওয়ার্ড আছে কিন্তু ওয়ার্ড বাদ দিয়েও আমরা অনুবাদ করতে পারবো। এটা যদি বুঝে থাকে একটু বলেন তো, ক্লিয়ার? বুঝছেন? এটা বুঝছেন? বলেন এটা কি বুঝতে পারলেন? যদি বুঝে থাকেন তাহলে লিখেন ইয়েস, বুঝতে পেরেছি বলেন। যদি বুঝতে পারেন তাহলে লিখেন ইয়েস, যদি বুঝতে পারেন লিখেন ইয়েস, যদি বুঝতে পারেন তাহলে লিখেন ইয়েস। যদি বুঝতে পারেন লেখেন ইয়েস। দ্রুত একটু লিখতে হবে, যারা আছেন তারা লিখেন একটু যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, যুদ্ধ, সহিংসতা, নিপীড়ন ও মানবাধিকার থেকে, ও মানবাধিকার লঙ্ঘন, হয়নি, লঙ্ঘন থেকে বাঁচতে বাঁচতে 8,20,00,000-এর বেশি মানুষ, 20 লাখেরও বেশি মানুষ আজ বাস্তুচ্যুত
বাস্তুচ্যুত। খুব ভালো করে লক্ষ্য করেন। লাস্ট এক্সাম্পল, যুদ্ধ, সহিংসতা, নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে 8 কোটি 20 লাখেরও বেশি মানুষ আজ বাস্তুচ্যুত। তো মনে করেন আপনি বাস্তুচ্যুতর অর্থ জানেন না, বাস্তুচ্যুত এই শব্দের অর্থ আপনি জানেন না, এই শব্দটা বাদ দিয়ে আপনি এই অনুবাদটা করতে পারবেন না, এই শব্দটাকে বাদ দিয়ে আপনি অনুবাদটা করতে পারবেন না। 8 কোটি 20 লাখের মানুষ কি, 8 কোটি 20 লাখের মানুষ কি এর উত্তর তো নাই, আপনার কাছে দিতে পারবেন না। ইজ ডিসপ্লেসড অথবা আর ডিসপ্লেসড কিছু একটা লিখতে হবে। তাহলে এই শব্দটা আপনি বাদ দিতে পারছেন না। যেই শব্দটাকে বাদ দিতে পারবেন না সেটা হচ্ছে আপনার কি বলেন তো, আনঅ্যাভয়েডেবল টাফ ওয়ার্ডস। এটাকে বাদ দেওয়া যাবে না। আর অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ডস কি, যেটাকে আপনার ওই যে পরাকাষ্ঠা শব্দটা আমরা বাদ দিলাম, ওই যে পাঞ্জা শব্দটা আমরা বাদ দিলাম, ওই যে পুহাই শব্দটা আমরা বাদ দিলাম। বুঝাইতে পারলাম? তার মানে আমাদের এটা আমরা করতে পারবো কিভাবে, যুদ্ধ, সহিংসতা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে 8 কোটি 20 লাখের বেশি মানুষ আজ বাস্তুচ্যুত। এটা 41তম বিসিএস এর প্রশ্ন, 41তম বিসিএস পিলির প্রশ্ন। এই উদাহরণটা এই জন্য দিলাম, আমাদের এই ওয়ার্ডটাকে বাদ দিয়ে এটা করা যাবে না। আশা করি আজকে নোট 3 ক্লিয়ার করতে পারলাম। আগামী ক্লাসে হয়তো বা 3টা বা 4টা নোট পড়ায় ফেলতে পারবো। আগামী নোটগুলো খুব ছোট ছোট। আগামী ক্লাসে হয়তো বা এটা হোমওয়ার্ক, এটা বাসায় করবেন। নোট 3টা কি 100% ক্লিয়ার কিনা বলেন তো? নোট 3 ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে লেখেন নোট 3 অল ক্লিয়ার, CLR, নোট 3 অল ক্লিয়ার। নোট 3 অল ক্লিয়ার মানে হচ্ছে আপনার অনুবাদের কঠিন যদি সেন্টেন্স থেকে ওটা আপনি পেরে যাবেন, কঠিন আর কোনো ঝামেলা নেই। নোট 3 কি অল ক্লিয়ার বলেন তো একটু? আল্লাহ, নোট 3 কি বুঝতে পারলেন? একটু বলেন, নোট 3 কি ক্লিয়ার করতে পারলাম? বলেন তো নোট 3 বুঝতে পারলেন কিনা, একটু বলেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কেমন? আপনাদের ক্লাসে একটু রেসপন্স বাড়াতে হবে। কেমন? আপনাদের ক্লাসে একটু রেসপন্স বাড়াতে হবে ভাই, আরেকটু বাড়াতে হবে, আরেকটু বাড়াতে হবে, আরেকটু বাড়াতে হবে, আরেকটু রেসপন্সিভ হতে হবে। এখানে অনেকেই আছে প্রিলি ক্লাসে। আপনি দেখেন প্রিলি ক্লাসে প্রায় 1500-র মতো ছেলে মেয়ে, তাই তো? যেহেতু অনলাইনে আমি ফার্স্ট টাইম রিটেন শুরু করা, অনলাইনে যেহেতু আর আমি রিটেন করাইনি, সুতরাং হ্যাঁ, কেন করা যাবে না? বাস্তুচ্যুতের জন্য রিফিউজি ব্যবহার করা যাবে, হোমলেস ব্যবহার করা যাবে, আপনার জায়গা নেই, বাড়ির থাকার জায়গা নেই, আপনার বিচ্যুত লেখা যাবে, ডিসপ্লেসড লেখা যাবে, সবকিছু লেখা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। এবং গ্রুপে নজর রাখবেন, কাজ দেওয়া থাকবে। যে দুটো হোমওয়ার্ক দেওয়া আছে এই দুটো তো দেওয়াই আছে। আগামী ক্লাসে নোট 1, 2, 3 এর উপরে আমরা প্র্যাকটিস করবো, এরপরে নোট 4, 5 এ যাবো আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে, এই পর্যন্তই। বেস্ট অফ লাক, গুড নাইট।